স্বাগত সবাইকে নতুন একটি ক্লাসে। আজকের ক্লাস অর্ডার অফ অ্যাডভার্ব। আমরা এতটুকু তো শিখে ফেলেছি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে, অর্থাৎ আমি এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়েছি, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে থাকে। তো আমাদের ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব একাধিক অ্যাডভার্ব বসতে পারে, শুধুমাত্র একটা অ্যাডভার্ব না। আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশন আমরা আজকে আলোচনা করছি না, আমরা একাধিক অ্যাডভার্ব যদি কোনো বাক্যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করছি। তো এখানে আমরা একটু লিখে রেখেছি, সেটা কীরকম যে এটা আমি ম্যানার্স লিখে রেখেছি এখানে, যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত যদি ম্যানার্স থাকে, যদি প্লেস থাকে, যদি টাইম থাকে, তাহলে আমাদের বইগুলোতেও পাওয়া যায় যে আমরা একটা নিয়ম মুখস্থ করি এমপিটি, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমি প্রথমে এমতে ম্যানার্স, আমি যে এখানে লিখে রেখেছি এমতে ম্যানার্স, পিতে প্লেস, টিতে টাইম। আমি এখানে ম্যানার্স বলছি, কিন্তু আপনারা যখন অ্যাডভার্ব অফ ম্যানার পড়বেন তখন ম্যানারই বলবেন, তখন ম্যানার্স বলার দরকার নেই। আমি আলাদা করে লিখেছি জন্য ম্যানার্স আমি এখানে লিখে রেখেছি, কারণ ম্যানার্স মানে হচ্ছে আচরণবিধি, কেমনি কি হয় না হয়। আর ম্যানারটা ওটা আপনাদের ক্লোজ বা ফ্রেজের ক্ষেত্রে আলাদাভাবে উচ্চারণ করা হয়ে থাকে, কারণ এমনিতে ম্যানার অর্থ হচ্ছে পদ্ধতি। তো যাই হোক, তো এখানে আমি তিনটা বাক্য লিখে রেখেছি। প্রথম বাক্যটা হচ্ছে যে এখানে লিখেছি সেটা কি, হি ওয়াকস স্লোলি। এইখানে স্লোলি যেটা, স্লোলিটা হচ্ছে ম্যানার, কারণ ম্যানার আমরা হাউ দ্বারা প্রশ্ন করলে কি পাই, আমরা এখানে লিখে রেখেছি যে হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে ম্যানার। তো যেহেতু ম্যানার পাই বা ম্যানার্স পাই, তো এখানে আমি লিখেছি হি ওয়াক স্লোলি। তো হি ওয়াক স্লোলি অর্থ সে কেমনে যায়, মানে কেমন করে যায়, বা কি ধরনটা কীরকম, আসতে যায় নাকি দ্রুত যায়, কীভাবে কোনো একটা কাজ করে, আমরা এটা বোঝাতে গিয়ে সাধারণত ম্যানার্স বা অ্যাডভার্ব অফ ম্যানার বলে থাকি। আর এটাকে হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাই। তো আমি লিখেছি যে হি ওয়াকস স্লোলি, আমি এখানে প্রশ্ন করেছি যে হাউ ডাজ হি ওয়াক, তাহলে আমি ম্যানার্সটা পেয়ে গেলাম বা অ্যাডভার্ব অফ ম্যানারটা পেয়ে গেলাম। তারপর আমার দরকার কি প্লেস, তো আমি প্লেসের এখানে লিখেছি যে হাউ ডাজ হি ওয়াক, সরি এটা পূর্বেটা আবার পড়তেছি আমি, আই স্টেড দেয়ার, এইটা হচ্ছে আমার কি, দেয়ারটাকে প্লেস। তাহলে হোয়ার ডিড ইউ স্টে, তো হোয়ার ডিড ইউ স্টে আপনি কোথায় থাকেন, তো আমি যে হোয়ারের পরিবর্তে আমি দেয়ারটা এখানে পেয়ে গেলাম, তো মানে জায়গা আমি পেয়ে গেছি, আমার হোয়ারটাও এখানে হয়ে গেল। দেন আমার একটা কি নিচে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো আমি গেট আপটা আমরা তো ফ্রেজাল ভার্ব শুধু হয়ে থাকি, এটা আলাদা বিষয়। ইন দ্য মর্নিং অর্থাৎ প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস এই কমন নাউনটা যোগ করে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, যেটা টাইমকে বোঝাচ্ছে। তো আমি যদি এখানে লিখে রেখেছিলাম টাইম, তো টাইমকে আমি হোয়েন দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাচ্ছি। তো তাহলে এখানে কি হলো, হি গেটস আপ ইন দ্য মর্নিং, তো ইন দ্য মর্নিংটা আমাকে টাইম, তাহলে আমি এখানে প্রশ্ন করেছি যে ওয়েন ডাজ হি গেট আপ, তো আমি ওয়েন দ্বারা প্রশ্ন করে এখানে উত্তর পেয়ে গেলাম। তার মানে হলো কি যে এই হাউ, হোয়ার, ওয়েন, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই, এটা তো আগে থেকে আপনারা জানেন, তবু আমি একটু বলে দিলাম। তার মানে আমরা এখানে তিনটা অংশ পেয়ে গেছি। যদি এই তিনটা অংশকে, অর্থাৎ এই ম্যানার্স বা অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর আপনার প্লেস এবং টাইম, তিনটাকে যদি একটা বাক্যে ব্যবহার করি, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে একটা তো নিয়ম দেয়াই থাকে, সেটা কিছু এমপিটি, এটা একটা সিকোয়েন্স বলতে অর্ডার, কোন অ্যাডভার্বের পরে কোন অ্যাডভার্বটা বসবে। তো এখানে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস এমপিটি যদি একাধিক অ্যাডভার্ব থাকে, তো তাহলে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, একটা ওই বাক্যটাকে আমি এখানে লিখেছি যে হি ওয়াক্স স্লোলি, আমি ম্যানার দিলাম, এখানে ম্যানারটা হচ্ছে স্লোলি, আর প্লেসটা হচ্ছে কি দেয়ার, আর টাইমটা হচ্ছে ইন দ্য মর্নিং। তাহলে হি ওয়াক স্লোলি দেয়ার ইন দ্য মর্নিং। তাহলে এটা হলো যদি একাধিক অ্যাডভার্ব কোথাও থাকে, তাহলে আমরা এই প্যাটার্নে ব্যবহার করতে পারবো। স্পেশালি যদি আলাদা আলাদাভাবে এইরকম তিনটা অ্যাডভার্ব দেওয়া থাকে আলাদা আলাদা বৈশিষ্ট্যে, এইভাবে ব্যবহার করব। যদি কোনো কারণে এখানে ম্যানার না থাকে, তাহলে পিটি অর্থাৎ প্লেস এবং টাইম এখানে হবে। যদি কোনো কারণে আপনার হচ্ছে প্লেস না থাকে, তাহলে আপনার ম্যানার এবং টাইম হবে, কিন্তু অর্ডারটা একই থাকবে, এদিকে এরা কিন্তু আসবে না। এটা গেল সহজ একটা বিষয়, যেটা আপনারা অনেকেই পড়ে থাকবেন। কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটা হয়তো বা অনেকে মনোযোগ দেননি, সেটা হলো অর্ডার অফ টাইম। আমরা এতে কিন্তু একটা অর্ডার অফ অ্যাডজেক্টিভ আছে, সেটা আলাদা কোনো একটা ক্লাসে আমি দিব। কিন্তু অর্ডার অফ টাইম যেটা, এই অর্ডার অফ টাইমটা কী হয়, যে আমরা যেখানে যেরকম ইন দ্য মর্নিং লিখেছি, তো যদি এখন কোথাও একাধিক টাইমের কথা বলা থাকে, যেমন এটা কীরকম বলা থাকবে, যে আমি আগামীকাল বিকেল 5টায়, শনিবারের দিন 5 তারিখে
এত সালে এখানে যাব কিছু একটা এরকম কোনো কিছু মানে একাধিক টাইম যদি দেওয়া থাকে কোথাও, তাহলে আমরা কীভাবে ব্যবহার করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে নোট করেছি, একটু দেখে নেবেন প্লিজ। সেটা হলো যে টাইম অ্যাকর্ডিং টু ক্লক, অর্থাৎ ঘড়ি অনুযায়ী আমাদের যে টাইমের ফ্র্যাকশনগুলো থাকে 2টা 3টা 2:30 যে টাইমগুলো থাকে সেটা। তারপর পার্ট অফ দ্য ডে, পার্ট অফ দ্য ডে মানে হচ্ছে আপনার নুন হতে পারে, আফটারনুন হতে পারে, ইভিনিং হতে পারে, নাইট হতে পারে, যেটা হয় আর কি। তারপর ডে, ডে বলতে কোন দিনের কথা আমি বলছি। তারপর ডেট, আর তারপর হচ্ছে ডে, আমরা এখানে কী দিব, ডেট দিব। ডেটের পরে হচ্ছে আমাদের এখানে মান্থ, মান্থের পরে ইয়ার। এটা হলো আমাদের একটা সিকোয়েন্স অফ অর্ডার। অনেক সময় কী হয়ে থাকবে যে আপনি এই মান্থ যেটা আপনি যদি লেখেন 5th জানুয়ারি বা 2nd ফেব্রুয়ারি, তো সেক্ষেত্রে আপনার তারিখ এবং মাস একসঙ্গে হয়ে যাবে, এক্ষেত্রে টেনশনের কিছু নাই। আর যদি না থাকে তো আলাদা আলাদা করে আপনার দিবেন। আর একই কথা আমি এখানে বলছি যে যদি এই আপনার পার্ট অফ দ্য ডেই না থাকে কিন্তু পরের অংশগুলো থাকে, তো আপনি এখান থেকে শুরু করে এখান থেকে দিবেন, এটা নাই, কোনো প্রবলেম নেই। অথবা আপনার ডেট নাই কিন্তু আপনার মান্থ ইয়ার আছে, তো বাকিগুলো দিয়ে ডেটটা বাদ দিবেন, মান্থ ইয়ার দিয়ে দেবেন, কিন্তু অর্ডার থাকবে এইটা, আপনি এর বাইরে কখনো যাবেন না, তাহলে আপনার বাক্য ভুল হয়ে যাবে। আমি এখানে কয়েকটা বাক্য লিখেও রেখেছি অবশ্য। সেটা কি, আই উইল মিট ইউ অ্যাট 5 PM, এটা আমি ঘড়ি অনুযায়ী একটা সময় দিয়েছিলাম। তারপর আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং, আমি একটা ফ্র্যাকশন অফ টাইম অর্থাৎ দিনের একটা ভাগ আমি দিয়েছি এখানে। আই উইল মিট ইউ অন টিউসডে, আমি এখানে একটা বার দিয়ে ফেলেছি। আই উইল মিট ইউ অন 5th জুন। আই উইল মিট ইউ ইন 2026, আমি এখানে তো আমাদের রিসেন্ট যে সাল দেখা যাচ্ছে না, সরি, আচ্ছা রিসেন্ট যে সাল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা এখন এই সবগুলো সময়কে যদি আমি এখানে সুন্দর করে লিখতে চাই, অর্থাৎ এই একটা বাক্যে তো আমি কেমনে লিখবো সেটা আমি এখানে লিখেছি। তো সেটা আমি কীভাবে লিখেছি এখানে দেখেন, যে আমি পুরো বাক্যটাকে লিখেছি আই উইল মিট ইউ অ্যাট 5 PM। এই অ্যাট 5 PMটা কী দিলাম আমি, অর্থাৎ এটা ঘড়ি অনুযায়ী দিলাম। তারপর আপনার ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিংটা কি, পার্ট অফ দ্য ডে। অন টিউসডে, এই টিউসডে কী দিলাম আমি একটা দিন দিলাম, আমি ডে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ফ্র্যাকশন অফ দ্য ডে এটা গেল, আর ডে আমার এখানে গেল। এখন যে ডেট এবং মান্থ যদি আপনি একসঙ্গে দিতে চান কোনো প্রবলেম নেই, তাহলে অন 5th জুন আমি এখানে দিলাম। সাধারণত এগুলো এইভাবেই লেখা, তারিখ দেওয়ার সঙ্গে পরেই মান্থ আমরা যেহেতু আমার ডেট যে ডেট তারিখ দিয়ে দিলাম এখানে ডেটের, আর জুনে যে মান্থ আমরা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট যেটা সেটা হলো ইয়ার, অর্থাৎ আমরা প্রিপোজিশনগুলোর আবার সঠিক ব্যবহার করবো, মাসের পূর্বে কোন প্রিপোজিশন, ডেটের পূর্বে কোন প্রিপোজিশন, এটা আপনার মনে রাখতে হবে, সেটা একটা প্র্যাকটিসের বিষয়। তাহলে মূল এখানে যে পুরো যে বাক্যটা সেটা কি হলো, আই উইল মিট ইউ অ্যাট 5 PM ইন দ্য মর্নিং অন টিউসডে অন 5th জুন ইন 2026। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল একটা প্যাটার্ন। আপনারা এটাকে সুন্দর করে লিখে নিয়ে পড়তে পারেন, অথবা আপনারা এটাকে যেটা করতে পারেন সেটা হলো যে যদি ছোটো করে আপনারা লিখে নেন তাহলে আপনারা এভাবে নোট করতে পারেন। সেটা হলো কি, আপনারা এখানে লিখবেন ঘন্টা, লিখবেন আপনি আওয়ার যেটা আছে, সরি হয়ে গেছে অতিরিক্ত। তো আমি এখানে মনে রাখার জন্য সাধারণত এভাবে করে থাকি যে আওয়ার, ডে, ডেট, মান্থ, ইয়ার। এটা আপনি অন্যভাবে মনে রাখতে পারেন যে HD, আমি এটা এইভাবে মনে রাখতে চাই, HDDMY, HDDMY, আপনি এভাবে ওটাকে মনে রাখতে পারেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কথা বলার ক্ষেত্রে, কোথাও লেখার ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।